হ্যালো এভরিওয়ান, আরও একবার পুরনো দিনের একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের শোনাবো বেনারসে কাটানো আমাদের তৃতীয় দিনের গল্প। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2025। আজকে সকাল থেকেই আমরা একটু রিল্যাক্স মোডেই ছিলাম, অনেকটা লেটেই উঠেছি সবাই ঘুম থেকে। আজকে প্রোগ্রাম হলো বেনারসের কাছাকাছি যেই দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো কভার করব। যেই ক্যাবে করে আমরা অযোধ্যা গেছিলাম সেই ক্যাবে করেই আজকেও বেরিয়েছি, তবে আজকে চার্জটা একটু কম, আজকে 2200 টাকা লেগেছে আমাদের পুরো ক্যাবটার জন্যে। ব্লগের শুরুতেই তোমাদের দেখিয়েছি আজকে আমরা 4 জনেই বেরিয়েছি সাইট সিইংয়ের জন্যে। বাকি 2 জন মানে আমার ইনলজরা আজকে বেরোয়নি, ওদের শরীরটা একটু খারাপ ছিল। কথা বলতে বলতে আমাদের প্রথম সাইট সিইংয়ের পয়েন্টে চলে এসেছি। যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো মানি মন্দির। এই মন্দিরের ভিডিওর সাথে সাথে এই মন্দিরের সম্পর্কে যেটুকু জানতে পেরেছি সেটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেনারসের রামনগরে গঙ্গার পূর্ব তীরে অবস্থিত এই মানি মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন কাশী নরেশ পরিবার। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে হাঁটছি এটা হলো মন্দিরের এন্ট্রান্সটা। আর এই দিকে দেখো প্রচুর গরু রয়েছে এখানে, এদের এখানে থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে। একটা মোটামুটি বড় সাইজেরই গোশালা আছে এখানে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ বড় একটা মন্দির, ওটাই হচ্ছে মানি মন্দির। চলো তোমাদেরকেও দেখাই ভেতরটা। ফ্রি তাই বলছি, সেই জন্যই বললাম। কি সুন্দর এগুলো, বুঝতে পারছি না। বেনারস মানেই বিশ্বনাথ ধাম, সেটা তো খুবই প্রচলিত, আমরা সবাই জানি। তাছাড়াও বেনারস মানে কিন্তু প্রচুর গলি, প্রচুর ভিড়, প্রচুর মানুষের আনাগোনা। এই মন্দিরেও প্রচুর ভিড় ছিল, ভিড় নেই সেটা বললে মিথ্যে বলা হবে। তবে চারিদিকে ঘণ্টার ধ্বনি, ফুলের গন্ধ, ধূপের গন্ধ, এত অদ্ভুত একটা শান্তি পেয়েছিলাম এই মন্দিরে এসে, সেটা হয়তো ভাষায় তোমাদের বোঝাতে পারবো না। আর সবার ওপরে এত বড় শিবলিঙ্গ আমি আমার জীবনে এখনো অবধি দেখিনি, সেটা দেখেও আমার মনটা খুব ভরে গেছিল শান্তিতে। বিশ্বনাথ ধামে গিয়েও আমি বাবার মাথায় জল ঢালার সুযোগ পেয়েছিলাম। তবে তোমরা যারা বিশ্বনাথ ধাম দর্শন করেছো তোমরা জানবে বিশ্বনাথ ধামে প্রচুর তাড়াহুড়ো করা হয়, বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না। একটু যে শান্তিমতে বাবাকে নিজের মনের কথা বলবে সেই সুযোগটাও দেওয়া হয় না। ভক্তি বা মনের কথা বলা এত তাড়াহুড়ো করে হয় না, আমার সেটা মনে হয়। তবে এইখানে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকতে পারো, ঠাকুরের সামনে জল ঢালতে পারো, ঠাকুরকে ছুঁতে পারো, এরকম কোনো তাড়াহুড়ো নেই। খুব শান্তিমতে সব কিছু করা হয় এখানে। এইবারে চলো বাকি মন্দিরটা তোমাদের আস্তে আস্তে ঘোরাই। এখানে সব মিলিয়ে 108টা শিবলিঙ্গ আছে। এই মণি মন্দিরের ভেতরের আর্কিটেকচার কিন্তু অত্যন্ত সূক্ষ্ম আর খুব সুন্দর, তোমরা তো দেখতে পাচ্ছই। প্রবেশ করতেই প্রথমে তোমাদের শিবলিঙ্গ দর্শন করালাম, আর এইদিকে ছোট ছোট 108টা শিবলিঙ্গ আছে। ওপরের এই দেওয়ালগুলো দেখো খুব সুন্দর করে নকশা করা রয়েছে, খুব সূক্ষ্ম খোদাই করা রয়েছে, আর জায়গায় জায়গায় ফুল, লতাপাতা, আরও ঐতিহ্যবাহী নকশাও করা রয়েছে।
ঋষান ওখানে যাওয়া হয়নি আমাদের। আমি গেছি। মণি মন্দিরের ভেতরের আর্কিটেকচার শুধুমাত্র দেখার জন্য তা কিন্তু নয়, অনেকটা অনুভব করার জন্যে। এখানে শিল্প, ভক্তি, নীরবতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতিটা কোণেই দেখো একটা করে গল্প রয়েছে, আর সেই গল্পের মধ্যে দিয়েই মনটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। চলো তাহলে এইবারে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা। অনেকটা সময়ই কাটালাম এই মন্দিরের ভেতরে, আর যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখো বাইরে আমাদের নন্দী বসে আছে। আর একটা রিকোয়েস্ট রাখবো তোমাদের কাছে, ভবিষ্যতে যখনই বেনারসে আসার প্ল্যান করবে এই মন্দিরে আসতে কিন্তু একদমই ভুলো না। মণি মন্দির থেকে বেরিয়ে আসার পর প্রথমে আমরা সংকটমোচন হনুমানজির মন্দির, তারপরে দুর্গাকুণ্ড মন্দির, আর তারপরে তুলসী মন্দির, এই তিনটে মন্দির দর্শন করেছিলাম। কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। এরপর আমরা চলে যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, যা BHU বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি নামে বেশি পরিচিত। ভারতের বহু ইউনিভার্সিটির মধ্যে এই ইউনিভার্সিটি অন্যতম আর খুবই সম্মানিত এক ইউনিভার্সিটি। বেনারসে আসার পর এই ইউনিভার্সিটির ব্যাপারে যতটুকু জানতে পেরেছি তোমাদের সঙ্গেও শেয়ার করব। বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে প্রতিষ্ঠা করা হয়, আর যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হলো মদন মোহন মালভিয়া। ওনার স্বপ্ন ছিল এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেখানে আধুনিক শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি একসঙ্গেই বিকশিত হবে। ভেতরে ঢুকে বুঝলাম ক্যাম্পাসটা কিন্তু অনেকটা বড়, একদম সবুজ, দুধারে বড় বড় গাছ, শান্ত পরিবেশ, চওড়া রাস্তা, শহরের কোলাহল থেকে একদম আলাদা। সকাল থেকে আমরা সেই যে হোটেল থেকে বেরিয়েছি, এতগুলো জায়গা ঘুরলাম, আমাদের কিন্তু ব্রেকফাস্টটাই কমপ্লিট হয়নি। আমরা এখন এই ইউনিভার্সিটির ভেতরেই এই খাবারের জায়গাটাতে ব্রেকফাস্টটা করব। বেনারসে আসার পর থেকে যেখানেই তাকাচ্ছি সেখানেই কচুরির দোকান আর চাটের দোকান। বেনারসের সিঙ্গারাটা ট্রাই করা হয়নি, এখানে দেখলাম গরম গরম একদম ভাজছে, তাই আজকে প্রথমবার আমরা বেনারসের সিঙ্গারা ট্রাই করছি। আর আমাদের সিঙ্গারায় ভাগ বসাতে এসছেন ইনি, এনাকে একটু দেওয়া হয়েছিল সিঙ্গারা, খুব আনন্দে খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে বসে পড়েছি, যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে।
ইউনিভার্সিটির ভেতরে নেমে সেরকম কিছু দেখার নেই, পুরো ক্যাম্পাসটা আমরা গাড়িতে করেই ঘুরে নিয়েছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সারভেদ মহামন্দির। আমরা এখনও গাড়ি থেকে নামিনি, তবে দূর থেকেই দেখে বুঝতে পারছি জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, আর অনেকটা এরিয়া জুড়ে, মানে এপার ওপার পুরোটা দেখতেও পাচ্ছি না ঠিক মতো করে। আজকে তো আমরা 4 জনেই বেরিয়েছি, আমি, সোমদেব, ঋষান আর আমার মা। ওরা কেউ নামলো না নিচে, ওরা একটু টায়ার্ড হয়ে আছে। আমি একলা যাচ্ছি ভেতরটা দর্শন করতে। এই সারভেদ মন্দির দেখে অনেকটা আমার দিল্লির লোটাস টেম্পলের কথা মনে পড়ে গেল। অনেকটা এরিয়া জুড়ে, কোনো এন্ট্রি ফি নেই, চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, সুন্দর সুন্দর ফুল লাগানো আছে। আর আর্কিটেকচারের কথা কি বলবো, তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না, অদ্ভুত সুন্দর। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ এখানকার অথরিটি মেনটেন করেছে। অনেক ভিড় আছে, অনেক মানুষের আনাগোনা, কিন্তু তবুও একটা অদ্ভুত শান্ত পরিবেশ এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আর এই জায়গাটা দেখো, একটা খুব সুন্দর ফাউন্টেন আছে। এখন তো এটা চলছে না, হয়তো সন্ধেবেলা এটা চালানো হয়। এখানে এসে এই সারভেদ মন্দিরের ব্যাপারে যতটা জানতে পারলাম, প্রায় 80,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের উচ্চতা প্রায় 180 ফিট। আর এই মন্দিরের আর্কিটেকচার নিয়ে কি বলবো, এত নিখুঁত কাজ, এত সুন্দর, মানে যতটুকু বলবো সেটাও কম বলা হবে। আর যতটা পেরেছি আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, আর নিজের জন্য একটু স্মৃতিস্বরূপ থেকে যাবে। এই মন্দির দূর থেকেই এত সুন্দর লাগছিল, গাড়ি থেকে নেমেই আমি বুঝেছিলাম একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি। আর যত ভেতরে ঢুকছি এই সৌন্দর্য বেড়েই চলেছে। পুরো আর্কিটেকচারটা মার্বেল পাথর দিয়ে তৈরি, এত সুন্দর যে ভাষায় বলা যায় না। এখানে এই যে হলটা দেখছো, এটা একটা মেডিটেশন হল। এটা এতই বড় যে প্রায় 20,000-এরও বেশি মানুষ একসঙ্গে বসে ধ্যান করতে পারেন। তবে দিল্লিতে গেছিলাম, লোটাস টেম্পল ভিজিট করেছিলাম, সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না ভেতরে। এখানে ক্যামেরা অ্যালাউ করছে, আর সবাই ক্যামেরা নিয়েই ব্যস্ত, কারণ এত ভেতরে আর্কিটেকচারটা সুন্দর, ক্যামেরায় ফটো না তোলা ছাড়া কোনো উপায় নেই।
ভেতরে অনেকটা সময় কাটিয়ে এইবার চলে এলাম বাইরে। বাইরের যে সুন্দর কারুকার্য করা আছে, এত সুন্দর আর্কিটেকচার, সেটাও তোমাদেরকে একটু ভালো করে দেখাই আর নিজেও প্রাণ ভরে দেখি। চলো এবার খুব সুন্দর করে সারবেত মন্দির দর্শন করে নিলাম। এখানে ভিড় তো ছিলই, তোমরা তো দেখতেই পাচ্ছ, তবে এখানকার অথরিটি খুব সুন্দরভাবেই এই ভিড়টাকে ম্যানেজ করেছে। একটা জিনিস বলতেই হবে, এতগুলো জায়গা দর্শন করলাম বেনারসে এসে, সমস্ত জায়গায় ভিড় পেয়েছি, তবে এখানকার অথরিটিকে সত্যি হ্যাটস অফ। এত সুন্দরভাবে ওরা ভিড়টাকে ম্যানেজ করেছে, কোনো জায়গায় আমি কিন্তু কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ দেখতে পাইনি। সারবেত মন্দির থেকে বেরিয়ে আসার পথে দেখলাম একজন ঝালমুড়িওয়ালা বসে আছে। এখানকার ঝালমুড়ি অনেকটাই আমি দেখলাম কলকাতা স্টাইল, তো এক প্লেট আমি নিয়ে নিলাম নিজের জন্যে। আজকের এই গল্পটা এখানেই শেষ করলাম। বেনারসে সাইট সিইংয়ের গল্প নিয়ে একটা পার্ট 2 ব্লগও আসবে খুব শিগগিরই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমাদের পাশে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।